আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ। নতুন করে স্পোর্টসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের প্রতিভা বিকাশে সার্বিক সহযোগিতার ঘোষণা। টানা কয়েকদিনের গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে জানালেন প্রতিমন্ত্রী। শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্দিন হাসপাতাল। কার্যক্রম শুরু করতে বাধা নেই। ঢেলে সাজানো হয়েছে পোস্ট অপারেটিভ সহ ভেন্টিলেশন ব্যবস্থা। এবং হজে প্রাথমিক নিবন্ধন শুরু চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। 10 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে পুরো টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 33 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, হেফাজত ইসলামকে রাজনৈতিকভাবে নির্মূল করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছিল আওয়ামী লীগ। আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে রাতভর হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সোমবার এই হত্যাকাণ্ডের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এতে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, দীপুমণি, আব্দুর রাজ্জাক, বিজিবির ডিজি, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, আইজিপি শহীদুল হক, ডিবি প্রধান হারুন সহ 41 জনকে। আরও আসামি করা হয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক 32 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। বিভিন্ন বাহিনী প্রধানদেরকে নেওয়া হয়েছে, তাদের দুইটা কারণে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল, অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি যেমন ছিল, তাদের আবার কিন্তু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও ছিল। তারা অনেকেই কিন্তু সশরীরে অংশগ্রহণ করেছে। ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে 41 জনকে এনেছি, আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। মামলার তদন্তের শুরু থেকেই কারান্তরীণ আছেন সেই সময়ের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা নজরুল। তদন্তে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মোল্লা নজরুলের নাম। এই হত্যাযজ্ঞে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। টার্গেট অনুযায়ী হেফাজতকে যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করবে, এইটাই ছিল সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড। এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। এখানে 3টা অভিযোগ মেইনলি। একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেইনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। আগামী 16 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। ভুক্তভোগীদের আশা, সরকারের আন্তরিকতায় দ্রুত সংকটের সমাধান হবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ভোর কিংবা রাত, চুলার সামনে অপেক্ষা, তবুও গ্যাসের দেখা নেই। কোথাও একেবারেই গ্যাস নেই, আবার কোথাও চাপ এতটাই কম যে রান্নার জন্য করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। বাধ্য হয়ে বাইরের খাবারের উপর নির্ভর করছেন অনেকেই। শুধু বাসাবাড়ি নয়, প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ট্রিপ কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা। বসতে বসতে সারাক্ষণ এখান থেকে বসতে বসে ক্লান্ত হয়ে যেতেছি। এখন তার গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস কখন দিবে তাও কোনো তার নিশ্চয়তা নাই, কখন দিবে সেটাও বলে না। গ্যাস যখন আসবে তখন দিবে। তো এইভাবে আমরা যদি থাকি তাহলে আমরা তো আসলে পেটের তো ভাত যাবে না। তেলের দামটা বাড়াইলো,
তখন তেলের সংকটটা নাই। কোথায় গেল উদা হয়ে গেল, মানে মনে হয় যে একটা তেলেসপাতি কারবার হয়ে গেল। এখন নেক্সটে এখন যখন দেখলাম এই গ্যাসের যে অবস্থা, হ্যাঁ বাসা বাড়িতে একই কন্ডিশন, রান্না নাই, রুটি কলা খাইয়ে দিয়েছি গতকালকে আমার বাসায়। আমাদের জ্বালানি মন্ত্রী 2-3 দিন আগে বলছিল, বুধবারে মনে হয় বলছিল যে গ্যাস 2-3 দিনের ভিতরে ঠিক হয়ে যেতেছে। আমাদের LNG টার্মিনাল মহেশখালীতে যান্ত্রিক সমস্যা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, 2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। ঠিক 3-4 দিন পরে কইতেছে এটা কবে ঠিক হইব তারা মানে সঠিক সময়টা বলতে পারে না। সংসারে তো বাজার প্রতিদিন লাগেই, তাছাড়া আরো কত কিছু লাগে না, কিছুই করতে পারতেছে না। এই 10টা দিন ধরে কোনো কামাই নাই, রোজগার নাই, গ্যাস পাম্পে ঘরবাড়ি বানায় লইছি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী মহেশখালীর ভাসমান LNG টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই সংকট। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও। প্রতিদিন দেশে মোট গ্যাসের চাহিদার 35 থেকে 40% আসে LNG থেকে। এদিকে রাজধানীর বিজয়নগরে CNG ফিলিং স্টেশন মালিক সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, CNG স্টেশনের কমিশন বৃদ্ধির দাবিতে 30 জুলাইয়ের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে সরকারকে সহযোগিতার হাত প্রসারিত করে আমরা আগামী 30 জুলাই 2026 তারিখের সকাল 6টা থেকে 12টা পর্যন্ত CNG ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করছি। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমতে শুরু করবে। পরের সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশে প্রতিদিন 160 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। আমদানি কমে যাওয়া এবং সমুদ্রে ভাসমান LNG টার্মিনালে ত্রুটির কারণে এমনটা হচ্ছে। জনদুর্ভোগের কারণে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেল সংকটের পর গ্যাস সংকট আবারও দুর্ভোগে ফেলেছে দেশের মানুষকে। বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস মিলছে না, CNG স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, চাকা ঘুরছে না অনেক কলকারখানার, যার নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক জীবনযাত্রায়। সরকার বলছে, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এতদিন সর্বোচ্চ 270 ঘনফুট সরবরাহ করে আসছিল জ্বালানি বিভাগ। কিন্তু মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত একটি LNG টার্মিনালে অগ্নিকাণ্ডে অন্তত 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে প্রতিদিনের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 160 কোটি ঘনফুট, যে কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত LNG আমরা 2টো বেসরকারি FSRU তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটি আমরা ইনিশিয়ালি যেটা জেনেছি বয়লার বিস্ফোরণ হয়েছে। বয়লার বিস্ফোরণ থেকে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে ওই FSRU থেকে আমরা তরলীকৃত গ্যাস যেটা LNGকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। CNG স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকট কাটাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা চলছে। আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একবারে পুরোটাই তাদেরকে বলেছি, টোটাল দায়িত্ব সরকার নেবে। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে। তিনি জানান, ভোলা থেকে উৎপন্ন গ্যাস 1 বছরের মধ্যে জাতীয় গ্রিডে যোগ করা হবে, তখন সরবরাহ আরও বাড়বে। দেশীয় উৎপাদন বাড়াবার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সময় আমাদের বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, কিশোর তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে গত 2 মে সিলেটে অভিযাত্রা শুরু হয় নতুন কুড়ি স্পোর্টসের। প্রথমবারের মতো আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের এবারের প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট এই 8টি ইভেন্টে অংশ নেয় 12 থেকে 14 বছরের প্রায় 1,70,000 কিশোর কিশোরী। প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী। এক পেশে ফাইনালে রাজশাহী বিভাগকে 4 গোলে বিধ্বস্ত করে রংপুরের মেয়েরা। এরপর বালক বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, স্পোর্টসকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মই দেশ গড়ার কারিগর, তাই প্রতিভা বিকাশে তাদের অনুপ্রাণিত করতে গণমাধ্যম সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে, আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশে বের হবে যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কিশোর তরুণদের দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশে সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা আছে, তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটি পুনরায় চালুর অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে মগবাজার আদ্দিন হাসপাতালকে। পোস্ট অপারেটিভ সহ সব ওয়ার্ডে নিশ্চিত করা হয়েছে ভেন্টিলেশন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের সংস্কার কাজ করা হয়েছে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর অবশেষে লাইসেন্স ফিরে পেল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাত্র 220 টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, নামে মাত্র ভাড়ার পাশাপাশি বিনামূল্যে বেড ও খাবার এবং ঢাকা মহানগরে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিয়ে এরই মধ্যে স্বল্প আয়ের রোগীদের আস্থা অর্জন করে নিয়েছে আদ্দিন হাসপাতাল। ঢাকায় 3টি, যশোরে 4টি, খুলনা ও কুষ্টি 1টি করে মোট 9টি হাসপাতাল একযুগে সেবা দিয়ে যাচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের 5টি মেডিকেল কলেজ ও 4টি নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখা করছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। গত মাসে মগবাজার আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালে সংস্কার করে কর্তৃপক্ষ। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য জানালার ব্যবস্থা করেছে তারা। আধুনিকায়ন করা হয়েছে অন্যান্য ওয়ার্ডও।
আদ্দিন ফাউন্ডেশনের 9টি হাসপাতাল ও 4টি নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নতুন ডিজাইনে সাজানো হয়েছে হাসপাতালটিকে। যে ওয়ার্ডটায় 6টি নবজাতকের মৃত্যু হয়েছিল সেই ওয়ার্ডটায় বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে এবং ওয়ার্ডটাকে ভেঙে রেনোভেশন করে বেশ বড় ওয়ার্ড করা, জানালা দেওয়া, ভেন্টিলেশনের ব্যবস্থা করা, এপক্সি কোটিং যেটা আমরা বলি অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া হয়েছে যাতে করে ইনফেকশন না হয়। এই ধরনের খুব সুন্দর একটা ওয়ার্ড হয়েছে। এই মেডিসিন বিশেষজ্ঞ জানান, নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু হলেও এখন মধ্যবিত্তরা ভিড় করছেন আদ্দিন হাসপাতালে। ডায়ালাইসিস সেবা যেটা আমরা দিয়ে থাকি এটা বলতে গেলে পুরোটাই সাবসিডি দিয়ে চালাতে হয়। সেখানে গরিব রোগীদেরকে আমরা মাত্র 250 টাকা এবং 400 টাকা দিয়ে ডায়ালাইসিস সেবা আমরা দিয়ে থাকি। অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোর চেয়ে আমাদের এখানে প্যাথোলজি বলেন, ল্যাব ইনভেস্টিগেশনস অথবা আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান যেখানে ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে এই জায়গায় কিন্তু আমরা অন্যান্য জায়গার চেয়ে অনেক কম খরচে আমরা সেবাটা দিয়ে থাকি। মহাপরিচালক আরও জানান, অকারণে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় নিরুৎসাহিত করার পাশাপাশি স্বল্প খরচে প্রয়োজনীয় টেস্টে বিশ্বমানের রিপোর্ট নিশ্চিত করছেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কাফরুলে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী ইউসুফ হত্যার ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িত 4 শুটার সহ 8 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, কাফরুল থানা যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার জন্য 25 লাখ টাকায় পেশাদার খুনিদের ভাড়া করে একই এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ এলাকায় আধিপত্য বিস্তার এবং দখল বাণিজ্যের জেরে বাবুকে হত্যার পরিকল্পনা হয় বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। মনির হোসেন তপু রিপোর্ট। রাজধানীর কাফরুল থানার ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে গত শুক্রবার রাতে একদল সন্ত্রাসীর সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ, সবজি বিক্রেতা সালাম সর্দার ও মোহাম্মদ মনির হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ। হাসপাতালে চিকিৎসা চলছে। আহত দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনা তদন্ত নেমে রাজধানী সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটারসহ 7 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা জানান, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ তাদের 25 লাখ টাকার বিনিময়ে ভাড়া করে। অগ্রিম দেওয়া হয় 50,000 টাকা। ঘটনার দিন আসামিরা থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে জড়ো হলে তাদের গতিবিধি সন্দেহ হয় স্থানীয়দের। সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালানোর সময় চঞ্চল নামে এক শুটারকে অস্ত্রসহ আটক করে স্থানীয় জনতা। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। তারা বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজের গ্যারেজে হাফিজ সহ সবাই একত্রিত হয়। পিস্তলগুলো হাফিজ নিজ হাতে পার্স খুলে গুলি লোড করে। গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, দীর্ঘদিন ধরে এলাকার ময়লার টেন্ডার, ফুটপাত দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুকে হত্যার পরিকল্পনা করে সিএনজি হাফিজ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত এই স্বেচ্ছাসেবক দল নেতা। গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। অন্য আরেক ব্রিফিংয়ে সিটিটিসি জানায়, জাল নোট তৈরির সরঞ্জাম সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 2027 সালের হজে প্রাক ও প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি 2 মাধ্যমেই 24 সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাবেন হজ যাত্রীরা। তবে ঠিক কোন ধাপে কত টাকা জমা দিতে হবে বা কি কি নিয়ম মানতে হবে তা নিয়ে অনেকের ধারণাই স্পষ্ট নয়। সাধারণ মানুষের সুবিধায় পুরো নিবন্ধন প্রক্রিয়াটি নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য শুরু হয়ে গেছে নিবন্ধন প্রক্রিয়া। 2027 সালের হজে অংশ নিতে হলে মোট 3টি ধাপ পার করতে হবে। নিয়ম অনুযায়ী 30,240 টাকা দিয়ে প্রাক নিবন্ধন করার পর আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে 3.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। এ সময় হজ যাত্রীকে কাঙ্ক্ষিত প্যাকেজটি নির্বাচন করতে হবে।
এবার সরকারিভাবে মোট দুটি প্যাকেজ রাখা হয়েছে। উচ্চ সুবিধার প্যাকেজ 1-এর মূল্য 6,15,263 টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের 1 থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে এবং মদিনার মার্কাজিয়া এলাকায় হোটেলের সুবিধা মিলবে। আর কিছুটা সাশ্রয়ী প্যাকেজ 2-এর মূল্য 5,05,648 টাকা। এই প্যাকেজে হোটেলের দূরত্ব প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা বেশি। বেসরকারি এজেন্সির মাধ্যমে যারা যেতে চান তাদের জন্য হাব 3টি প্যাকেজ ঘোষণা করেছে। সবচেয়ে কম খরচ প্যাকেজ 3-এ, মূল্য 5,13,545 টাকা। এখানে মক্কার হোটেল হারাম শরীফ থেকে সর্বোচ্চ 3 কিলোমিটার এবং মদিনার হোটেল সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে হবে। প্যাকেজ 2-এর মূল্য 5,95,580 টাকা। এই প্যাকেজে হোটেলের দূরত্ব প্যাকেজ 3-এর চেয়ে কম হবে। আর বিশেষ প্যাকেজ 1-এর মূল্য 7,91,060 টাকা। এখানে হোটেলগুলো হারাম শরীফের হাঁটা দূরত্বে হবে এবং কোরবানির খরচও অন্তর্ভুক্ত থাকবে। টাকা জমার পাশাপাশি কিছু জরুরি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। 15 বছরের কম বয়সীরা হজের আবেদন করতে পারবেন না। এছাড়া নিতে হবে স্বাস্থ্য সনদ। ক্যান্সার, জটিল হৃদরোগ বা কিডনি রোগীরা হজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। সবশেষ এবছর 10 ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। দালাল বা প্রতারকদের হাত থেকে বাঁচতে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুমোদিত এজেন্সির তালিকা যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ঢাকা নারিতা ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা ও জনসম্পর্ক আরও শক্তিশালী হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। সরাসরি ফ্লাইট চালুর খবরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাপান প্রবাসী বাংলাদেশিরা। মইনুল হাসানের রিপোর্ট। 1 বছরের বিরতির পর আবারও আকাশপথে সরাসরি যুক্ত হল বাংলাদেশ জাপান। রোববার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ অতিথিরা। মন্ত্রী আফরোজা খানম আশা প্রকাশ করেন এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চালু হওয়া এই রুটের ফ্লাইট এখন থেকে সচল থাকবে। শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। বন্ধ করা প্রশ্নই ওঠে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা, বিমান সেবা দেওয়ার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। জাপানে অবস্থানরত প্রায় 45,000 বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনায় রেখেই রুটটি পুনরায় চালু করার কথা জানান বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। অবশ্যই এটা লাভজনক হবে। এটার কিন্তু ফিরতি ফ্লাইট যেটা ফুল অলরেডি বুকিং হয়ে আছে। আমাদের লিজ ফ্লাইট যখন আসবে তখন সেখানে আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিব। এদিকে 1 বছর বন্ধ থাকার পর ঢাকা নারিতা রুটের সরাসরি ফ্লাইট চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন জাপান প্রবাসী বাংলাদেশিরা। এটি আসলে জাপানের বসবাসরত সকল বাংলাদেশের প্রাণের দাবি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জাপান প্রবাসীদের প্রাণের দাবিটি পূরণ করেছে, তাই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা নতুন আসে, আমাদের মা বাবা মুরব্বীরা আসে, সরাসরি ওখান থেকে তুলে দিলে এখানে আসতে সুবিধা হয়। কাজে এই রোডটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। অ্যাকচুয়ালি বিমান বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ আর জাপানের একটা ব্রিজ। যারা নিয়মিত আসা যাওয়া করি, এটা আমাদের জন্য অনেকটা কনভিনিয়েন্ট একটা ইস্যুস। রোববার দিবাগত রাত 2:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 376 ফ্লাইটটি নারিতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় এবং বাংলাদেশ সময় সোমবার সকাল 10টার দিকে জাপানে পৌঁছায়। ঢাকা নারিতা ফ্লাইটকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের জন্য একটি বড় ব্র্যান্ডিং হিসেবে দেখছেন। তাই তাদের দাবি, যে কোনো পরিস্থিতিতে হোক এই ফ্লাইট যাতে, অর্থাৎ ঢাকা থেকে সরাসরি জাপান যে ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশে, সেটি যাতে সচল থাকে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের আধুনিকায়নে বিশ্বের উন্নত প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের উপর বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করে। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জামাতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা সেই প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে বিআরডিবির বিভিন্ন কার্যালয় উদ্বোধন শেষে তিনি বলেন, জামাতে ইসলামী গণতান্ত্রিক দল কিনা তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন। যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই পদে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। সংবিধান অনুযায়ী সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। 23তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সাথে কাল মঙ্গলবার সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সকাল 11টায় বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা সহ বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বোর্ডের 5 জেলার এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা। একই সাথে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রায় 3 সপ্তাহ পর পরীক্ষা হলে ফিরেছে এই বোর্ডের পরীক্ষার্থীরা। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা বিবেচনায় গত 16 জুলাই চট্টগ্রাম বোর্ডের এবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়। এবারে অর্থ সংবাদ। এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডমের স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে স্কুটি ও গোল্ড কয়েন তুলে দেওয়া হয়েছে। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ফ্রিডম ফিয়েস্তা অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। এছাড়া এসিআই কনজিউমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের মেয়াদ আগামী আগস্ট 2026 পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষাংশে সঙ্গীত, ম্যাজিক শো ও স্ট্যান্ড আপ কমেডির আয়োজন উপভোগ করেন অতিথিরা। নিয়ম নীতির মারপ্যাচে লিথিয়াম আয়ন ব্যাটারি শিল্প সম্প্রসারণ ব্যাহত হচ্ছে বলে দাবি বিনিয়োগকারীদের। তারা বলছেন, এ খাতে সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত অনুযায়ী সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে দিনের পর দিন চিঠি চালাচালিতে হয়রানির মুখে পড়তে হচ্ছে। মনির হোসেন, তপু রিপোর্ট। লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তির উপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ।
এ লক্ষ্যেই সরকার নীতিগত সহায়তা প্রদানের জন্য SRO 166 অনুযায়ী কাঁচামাল আমদানি শুল্ক কমিয়েছে। পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। নীতিগত এই সুবিধা ভোগের জন্য কাস্টম প্রসিডিওর কোড বা CPC দ্রুত বরাদ্দের দাবি জানান শিল্প উদ্যোক্তারা। এসআর উপরের অংশে একটা লেংদি প্রসেস, একটা প্রসেসের কথা বলা হয়েছে, যে টিম গঠন করা, তারপরে হচ্ছে পরিদর্শন কমিটি গঠন করা ইত্যাদি। তো আমার কথা হচ্ছে সবকিছু থাকুক, অসুবিধা নাই, তবে এটা দ্রুত হোক, আমাদের ফ্যাক্টরি দেখুক, আমাদের ফ্যাসিলিটি দেখুক, দেখে এটা যাতে দ্রুত ত্বরান্বিত করে। এসআরও জারি করেছে, তারপরেও এটা আমাদের লেভেল পর্যন্ত আসতে আসতে এটা অনেকগুলো ধাপ পরিক্রম করতে হয়। তো এই ধাপের মধ্যে অনেক লাল ফিতার দৌরাত্ম্য আছে। এই লাল ফিতার দৌরাত্ম্যগুলো যদি কমে যায় তাহলে এই বেনিফিটটা আমরা খুব তাড়াতাড়ি পাবো। লিথিয়ামের নতুন SRO বাস্তবায়িত হলে আমদানি নির্ভরতা কমবে, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তারা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জয়পুরহাট শহরের বিভিন্ন অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হয় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মাঝে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। 1975 সালে 20.72 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট পৌরসভা। পরবর্তীতে 1991 সালে প্রথম শ্রেণী পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করে। পৌরসভা এলাকার বর্তমান বাসিন্দা 2 লাখেরও বেশি। বর্ষাকাল এলেই শহরে মাদ্রাসা রোড, বঙ্গবন্ধু রোড, শান্তিনগর, সরকারি কবরস্থান সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে যানবাহন সহ সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে চরম ব্যাঘাত ঘটে। বাসাবাড়ির পানি, রাস্তার পানি, একটু বৃষ্টি হলেই মনে করেন একই পানি হয়ে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের অভিভাবক প্লাস ছাত্রছাত্রীদের। এটা রাস্তাটা করার সময় যদি রাস্তাটা 1 ফিট আরো একটু উঁচু করা হতো এবং ড্রেন যদি আর একটু প্রশস্ত করে গভীর করা হতো তাহলে হয়তো পানিটা জমতো না। ড্রেন আছে ততটুকু মধ্যে পানি নিষ্কাশনের হয় না, এবং ড্রেন সঠিকভাবে পরিষ্কার থাকলে মনে হয় এটা আর হতো না। পৌরসভার প্রধান নির্বাহী জানান, অপরিকল্পিত ড্রেন নির্মাণ ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে এই সমস্যা হয়। অল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে কিছুটা জায়গা আমরা পানি জলাবদ্ধতার বিষয়টা দেখতে পাই। একই সাথে আমি জনসাধারণ যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের আশেপাশে ড্রেন বা চারপাশ যে কোনো ময়লা আবর্জনা যেন ড্রেনে বা যথাযথ স্থানে ফেলে না রাখি। দীর্ঘদিনে দুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে খেলার খবর। আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে ক্রিকেটারদের মতো সংগঠকরাও রোমাঞ্চিত। অজিদের সঙ্গে আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার আশা করছেন অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো ফল করার, তবে জিম্বাবুয়ের কাছে হেরে ইনিংস ব্যবধানে হারটা চোখ রাঙাচ্ছে ফিল সিমন্সের দলকে। পরাগ আরমানের রিপোর্ট। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে 2003 সালে অজিদের মাটিতে টেস্ট খেলেছিল টাইগাররা। 2 ম্যাচের সেই সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা। এতদিন অভিজ্ঞতার পাশাপাশি সামর্থ্য বেড়েছে লাল সবুজের দলের। তাই অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বেশ রোমাঞ্চিত। ইনজুরি কনসার্ন তো থাকে, ইনজুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই। সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারবো। অস্ট্রেলিয়াকে এর আগে দেশের মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাও টেস্টে প্রতিদ্বন্দ্বিতা চান প্রধান নির্বাচক, তবে কাজটা সহজ নয়। অজিদের কাছ থেকে সম্মান আদায় করে নিতে চান তিনি। চোটের কারণে দলের মূল বোলারদের না পাওয়ার আক্ষেপ রয়েছে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন
ইনজুরি মুক্ত রাখার ফাজলার, আপনি যদি ফাজলার হিস্ট্রি দেখেন, ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে, ইনজুরি হবে না, এটা আসলে যতই আমি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক অনেক মেনটেন করছি। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে আগামী 31 জুলাই ডারউইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ। নতুন করে স্পোর্টসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণদের প্রতিভা বিকাশে সার্বিক সহযোগিতার ঘোষণা। টানা কয়েকদিনে গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে জানালেন প্রতিমন্ত্রী। শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্দিন হাসপাতাল। কার্যক্রম শুরু করতে বাধা নেই। ঢেলে সাজানো হয়েছে পোস্ট অপারেটিভ সহ ভেন্টিলেশন ব্যবস্থা। এবং হজে প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। 10 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে পুরো টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।